বেশি কিছু বোঝানোর নেই, আজকে প্র্যাকটিক্যালটা মেনলি থিওরি ভিত্তিক প্র্যাকটিক্যাল। গোপাল তাড়াতাড়ি জয়েন করতে বল, নাহলে আবার ঘাটাতে হবে ওই জন্য। হ্যাঁ স্যার, বলে দিয়েছি স্যার। আচ্ছা, আজকে যে প্র্যাকটিক্যালটা করব হচ্ছে একটা ন্যানো পার্টিকেল তৈরি করব, গোল্ডেন ন্যানো পার্টিকেল তৈরি করব কিসের সাহায্যে? চায়ের পাতার সাহায্যে, এবং সেটাকে শনাক্ত করবো মানে ক্যারেক্টারাইজ করবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কাজটা কি? একটা ন্যানো পার্টিকেল তৈরি করব, গোল্ডেন ন্যানো পার্টিকেল কিসের সাহায্যে? চায়ের পাতার সাহায্যে, চায়ের পাতা দিয়ে গোল্ডেন ন্যানো পার্টিকেল তৈরি করবো। সো উইল হ্যাভ টু প্রিপেয়ার gold nanoparticles using tea leaves, and we will have to identify that gold nanoparticle. That is our work. আমাদের আজকে কি করতে হবে? গোল্ড ন্যানো পার্টিকেলটাকে তৈরি করতে হবে এবং গোল্ড ন্যানো পার্টিকেলটাকে শনাক্ত করতে হবে। সেই গোল্ড ন্যানো পার্টিকেলটা কোথা থেকে তৈরি হবে? চায়ের পাতা থেকে তৈরি হবে। খুব সিম্পল। সো উই উইল হ্যাভ টু প্রিপেয়ার দ্য গোল্ড ন্যানো পার্টিকেল, and this gold nanoparticle is prepared from tea leaves, and we will have to identify that gold nanoparticle. Any problem? বল, প্রবলেম থাকলে বল। নো স্যার। না So স্যার, প্রবলেম নেই। we will have to prepare the gold nanoparticle, and we will have to identify that gold nanoparticle. This gold nanoparticle is prepared from tea leaves. Any problem? Next, ন্যানোপার্টিকেল কাকে বলে? ন্যানোপার্টিকেল, ন্যানোপার্টিকেল মানে ছোট্ট ছোট্ট পার্টিকেল যাদের মাপ হচ্ছে 100 ন্যানোমিটারের থেকেও কম, এবং সেটা জেনারেলি 3 ডাইমেনশনাল এক্সিস্ট করে। মানে একটা ন্যানোপার্টিকেল তো এক্সিস্ট করে না, অনেকগুলো ন্যানোপার্টিকেল জুড়ে থাকে, কিন্তু অ্যাটলিস্ট একটা ডাইমেনশন, মানে জেনারেলি 3 ডাইমেনশন এক্সিস্ট করে, তার মধ্যে একটা ডাইমেনশনের মাপ 100 ন্যানোমিটারের চেয়ে কম হবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ন্যানো পার্টিকেলস। দ্য পার্টিকেলস which has its measurement below 100 nanometer in one dimension, in at least one dimension, is known as nanoparticle. যে পার্টিকেল গুলোর মাপ কত? 100 ন্যানোমিটারের চেয়ে কম, অ্যাটলিস্ট একটা ডাইমেনশনে, তাকে আমরা বলবো যে ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল কখনোই সিঙ্গেল ভাবে থাকতে পারে না, অনেকগুলো ন্যানো পার্টিকেল জুড়ে থাকে, পলিমার তৈরি করে থাকে। ন্যানো পার্টিকেলস আর particles which has its length, which has its measurement below 100 nanometer in at least one dimension. Generally, nanoparticle exist in 3 dimensions. So among these 3 dimensions, it has its measurement below 100 nanometer in at least one dimension. মানে ন্যানোপার্টিকেল হচ্ছে এমন একটা পার্টিকেল এগুলো সাধারণত 3 ডাইমেনশনে এক্সিস্ট করে, কিন্তু সেই 3টে ডাইমেনশনের মধ্যে একটা ডাইমেনশনের মাপ 100 ন্যানোমিটারের চেয়ে কম হতেই হবে। বল, কোনো প্রবলেম আছে? বল, কোনো প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ স্যার, বল। স্যার ওই লাস্টের জায়গাটা কি বলেন, কি 3 ডাইমেনশনে কি একটা পার্ট, ওটা থ্রি বুঝতে পারলাম না। ডাইমেনশনে কটা থাকে? এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস থাকে, তাই তো? 3 ডাইমেনশনে কটা অ্যাক্সিস থাকে? আমি সিম্পল ছবিটা আঁকি, দেখো। 3 ডাইমেনশন মানে কি? এটা কি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা কি অ্যাক্সিস? জেড অ্যাক্সিস, তাই তো? এই 3টে ডাইমেনশনের মধ্যে যে কোনো একটা ডাইমেনশন, নাই এক্স অ্যাক্সিস বা নাই ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস, তার মাপ 100 ন্যানোমিটার চেয়ে কম হতে হবে। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। 3 dimensional means it exists in what axis? X axis. This is what we call this axis. This axis is called y axis. This axis is called x axis, and this axis is called z axis. So among these 3 axes, one axis will have its measurement below 100 nanometer. বল, কোনো প্রবলেম আছে? বল, প্রবলেম থাকলে বল। না স্যার, প্রবলেম নেই। এইবার
ন্যানো পার্টিকেলের কিছু কিছু খুব ফেমাস বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স মানে কি? যারা তড়িৎ চালনা করতে পারে, ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, তাদেরকে আমরা কি বলি? কন্ডাক্টর। এবং সেই প্রপার্টিটাকে আমরা কি বলি? কন্ডাক্টেন্স। মানে ন্যানো পার্টিকেলের একটা খুব ফেমাস বৈশিষ্ট্য আছে যে ওর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যেতে পারে। ঠিক আছে। আর একটা কি? অপটিক্যাল প্রপার্টিজ। অপটিক্যাল প্রপার্টিজটা আমরা বহুবার পড়িয়েছি যে এমন একটা পার্টিকেল, তার মধ্যে দিয়ে যে তুমি যদি লাইট পাঠাও, লাইটটাকে কোন দিকে ঘোরাবে? ডান দিকে ঘোরাবে বা বাঁ দিকে ঘোরাবে, সেটাকে তোমরা অপটিক্যাল প্রপার্টি বলি, তাই তো? বল। হ্যাঁ স্যার, ওটা দিয়ে তো বলে। তাহলে কন্ডাক্টেন্স মানে কি? ন্যানো পার্টিকেলের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, এটা হচ্ছে তার কন্ডাক্টেন্সের নমুনা। এবং অপটিক্যাল প্রপার্টি মানে কি? ন্যানো পার্টিকেলের মধ্যে দিয়ে তুই যদি লাইটকে পাঠাস, সেই লাইটটাকে কি করবে? ন্যানো পার্টিকেল লাইটটাকে ডান দিকে ঘোরাবে বা বাঁ দিকে ঘোরাবে। এটাই হচ্ছে তার অপটিক্যাল প্রপার্টি। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে। কি প্রপার্টি? তার নাম হচ্ছে ইউনিফর্মিটি। মানে মোটামুটি এক্স ওয়াই জেড অ্যাক্সিসটা সমান হতে হবে। মানে দেখ, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, এটা মোটামুটি ইউনিফর্ম না চারদিকে? দেখ তো, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, এটা চারদিকে ইউনিফর্ম না? হ্যাঁ স্যার, স্ফেরিক্যাল স্ট্রাকচার। মোটামুটি স্পেরিকাল স্ট্রাকচার না? মানে পুরোটা তো হবে না, মোটামুটি একটা স্পেরিকাল হ্যাঁ স্ট্রাকচার। স্যার। হ্যাঁ চারদিকে স্যার। ইউনিফর্ম না? তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ন্যানো পার্টিকেলের মধ্যে, দেখ এই স্ট্রাকচারটা দেখ, আমি স্ক্রিনটাকে একটুখানি সরাচ্ছি তাহলে বুঝতে পারবি। ন্যানো পার্টিকেলের মধ্যে স্ট্রাকচারটা কিরকম? একটা স্পিরিকাল স্ট্রাকচার, মোটামুটি স্পিরিকাল। তাহলে একটা ইউনিফর্মিটি আছে, যেটা একটা সার্কেল এরকম। মানে আমি ছবি আঁকি, মানে এরকম হিজিবিজি স্ট্রাকচার না। ইউনিফর্মিটি মানে বলতে চাইছি কি, এরকম হিজিবিজি স্ট্রাকচার নয়, এই যে এরকম প্রোটিনের মতো। বুঝতে পারছিস? দেখ, একটা ইউনিফর্মিটি আছে জিনিসটার মধ্যে। ইউনিফর্মিটি দেখ, এই স্ট্রাকচারটা মোটামুটি স্পিরিকাল। বুঝতে পারছিস? মোটামুটি, মানে একদম এক্সাক্ট হবে না। আর একটা কি? কন্ডাক্টেন্স মানে কি? ন্যানো পার্টিকেলের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, এটাই হচ্ছে তার কন্ডাক্টেন্স এর নমুনা। আর একটা কি? অপটিক্যাল প্রপার্টিজ। অপটিক্যাল প্রপার্টিজ মানে কি? একটা লাইট আছে, লাইটটাকে তুমি ন্যানো পার্টিকেলের মধ্যে পাস করে, তখন লাইটটাকে সে কি কোন দিকে ঘোরাবে? ডান দিকে ঘোরাবে বা বাঁ দিকে ঘোরাবে। সেটাই হচ্ছে তার অপটিক্যাল প্রপার্টিজ। বল, কোনো প্রবলেম আছে? বল, কোনো না প্রবলেম আছে? স্যার। So না স্যার। nanoparticles has some famous properties. What are the famous properties? First property is uniformity. What is uniformity? Uniformity is, just look at the nanoparticle. It is almost spherical. It is almost spherical. It is not like structure of protein, means GBG structure, means a uneven structure. It is not like the structure of protein which is uneven, but it assumes almost a spherical structure. So it is almost uniform. And what is this another property? It has a very good conductance. What is the meaning of conductance? That if nanoparticles can conduct electricity, that is an important property. That is nothing but the conductance property. Nanoparticles can conduct electricity. That is the conductance which I want to tell. And what is optical property? Optical property means when light is passed through a nanoparticle, then it rotates the light either towards left or towards right. That is optical properties. Or any problem? No sir. So due to these properties, nanoparticles are very important in material science and biology. মেটেরিয়াল সায়েন্স এবং বায়োলজিতে এই প্রপার্টি গুলোর জন্যই ন্যানোপার্টিকেল প্রচন্ড গুরুত্বপূর্ণ মেটেরিয়াল সায়েন্স এবং বায়োলজিতে। So due to all of these properties, nanoparticles are very important in material science and biology. Material science is a very new science. এটা মেনলি করা হয়েছে 2000, খুব বেশি দিন আগেকার পেপার না, 2011-14 সালের পেপার থেকে আমি করেছি এটা। So nanoparticle is, due to these famous properties, nanoparticles are very important in material science and biology. Material science এবং বায়োলজিতে এই যে ন্যানোপার্টিকেল এই প্রপার্টি গুলোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট মেটেরিয়াল সায়েন্স এবং বায়োলজিতে। বল, কারো কোনো প্রবলেম আছে এই অবধি? বল, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। এবার ন্যানো পার্টিকেলকে অনেক ভাগে ভাগ করা যায়, সাইজ অবধি। সাইজ মানে কিরকম শেপ, তার ভিত্তিতে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে ন্যানো পার্টিকেলস কে অনেক ভাগে ভাগ করা যায়।
nanoparticles can be classified in different types according to the size, physical and chemical properties. Nanoparticles কে তুই বিভিন্ন ভাগে ভাগ করতে পারিস, তার সাইজ অনুযায়ী, ফিজিক্যাল প্রপার্টিস অনুযায়ী এবং কেমিক্যাল প্রপার্টিস অনুযায়ী। সাইজ মানে কোনটা স্ফেরিক্যাল শেপ হবে, কোনটা রেক্ট্যাঙ্গুলার শেপ হবে, সেই হিসেবে ভাগ করতে পারিস, এবং তাদের ভৌত ধর্মের ভিত্তিতে ভাগ করতে পারিস, এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতেও ভাগ করতে পারিস। তো nanoparticles can be classified according to the size, means according to the shape, means rectangular shape, spherical shape, according to the shape, and also according to the physical and chemical properties. Physical properties means its melting point, boiling point, and chemical properties means its reactivity. ন্যানোপার্টিকেলস কে তুই কিভাবে ভাগ করতে পারিস? সাইজ অনুযায়ী। এই ন্যানোপার্টিকেলস গুলো কি সাইজের, রেক্ট্যাঙ্গুলার বা স্পিরিকাল, এই ধরনের। ফিজিক্যাল প্রপার্টিস মানে কি, ওর মেল্টিং পয়েন্টটা কিরকম, ওর বয়লিং পয়েন্টটা কিরকম, ওর সলিবিলিটিটা কিরকম, এর ভিত্তিতে। বা কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টিস মানে কি, এটা কেমন রিয়াকশন করছে, মানে কিভাবে রিয়াকশনে অংশগ্রহণ করছে, তার ভিত্তিতে তুই ভাগ করতে পারিস। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। So nanoparticles can be classified into various types according to the size. Size means according to the nature of shape. Shape means rectangular, spherical, all these. Physical properties means its melting point and boiling point. And chemical properties means its reactivity, its various reactivity. Its reactivity. এবার কি কি ভাগে ভাগ করা যায়, কিছু কিছু ইম্পর্টেন্ট ভাগে বলছি। কার্বন বেসড ন্যানোপার্টিকেল। কার্বন বেসড ন্যানোপার্টিকেল মানে কি বলতো, ন্যানোপার্টিকেলটা কি দিয়ে তৈরি, মানে মেনলি কি দিয়ে তৈরি ন্যানোপার্টিকেলটা? কার্বন দিয়ে। কার্বন দিয়ে। সিরামিক ন্যানোপার্টিকেল। সিরামিক ন্যানোপার্টিকেল মানে কি দিয়ে তৈরি, ন্যানোপার্টিকেল কি অ্যাটম দিয়ে তৈরি? সিরামিক মানে কি বলতো অ্যাকচুয়ালি? সিরামিক মানে কি? সিমেন্ট বলে কোনো? পাথর স্যার, পাথর। পাথর, ভেরি গুড। ন্যানোপার্টিকেলস আর মেড আপ অফ পাথর বলে বলবো, অ্যাকচুয়ালি হচ্ছে সিমেন্ট। সিরামিক ন্যানোপার্টিকেলস মানে এগুলো হচ্ছে ন্যানোপার্টিকেলস হচ্ছে সিমেন্টের ছোট ছোট গুঁড়ো দিয়ে তৈরি। মেটাল ন্যানোপার্টিকেল, আমি এটা ছবিও এঁকেছি, মেটাল ন্যানোপার্টিকেল, সিলিকন বেসড ন্যানোপার্টিকেল। মেটাল ন্যানোপার্টিকেল, মেটাল ন্যানোপার্টিকেল মানে কি, ন্যানোপার্টিকেল গুলো কি দিয়ে তৈরি, মেনলি কি দিয়ে তৈরি? মেটাল দিয়ে, ধাতু। মেটাল দিয়ে। তারপর কি, সেমি কন্ডাক্টর ন্যানোপার্টিকেল। সেমি কন্ডাক্টর ন্যানোপার্টিকেল মানে কি, এগুলো জেনারেলি সেমি কন্ডাক্টর পার্টিকেল দিয়ে তৈরি। না, সেমি কন্ডাক্টর মানে সিলিকন, কার্বন, এইগুলো। তার মধ্যে ফসফরাস ফসফরাস ঢুকতে পারে একদম। মানে সেমিকন্ডাক্টর, আমি এবার একটু সেমিকন্ডাক্টর ডেসক্রিপশনে যাই। সেমিকন্ডাক্টর সাধারণত দু রকমের হয়, পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর মানে কি, কার্বনকে কার সঙ্গে, কার্বনের সঙ্গে কি মেশানো হয় বল? পি টাইপ সেমিকন্ডাক্টর মানে কার্বনের সঙ্গে কাকে মেশানো হয়? গ্রুপ, গ্রুপ 13 এলিমেন্ট গুলোকে। গ্রুপ 13 এলিমেন্ট, ভেরি ট্রু। মানে কার্বনের সঙ্গে তুই যদি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়ামকে মেশাস, তখন সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি, কার্বনের সঙ্গে তুই যদি ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলোকে মেশাস, সেগুলোকে আমরা বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, পি মানে কি? পি মানে হচ্ছে অ্যাকচুয়ালি, দেখ সিম্পল, দেখ পি মানে হচ্ছে, মাথায় রাখবি ইলেকট্রন শর্ট। ইলেকট্রন শর্ট, তখন তুই কার্বনের সঙ্গে বোরনকে মেশাচ্ছিস, তখন দেখ বোরনের ক্ষেত্রে একটা ইলেকট্রন শর্ট না? সিম্পল চিন্তা কর, কার্বনের সঙ্গে তুই যখন বোরনকে মেশাচ্ছিস, বোরনের ক্ষেত্রে একটা ইলেকট্রন শর্ট না? কার্বন কত, 1s2 2s2 2p2, বোরন হচ্ছে কত, 1s2 2s2 2p1। তাহলে বোরনের ক্ষেত্রে একটা ইলেকট্রন শর্ট, মানে কার্বন বোরন বন্ডিং মানে কি হচ্ছে, একটা ইলেকট্রন শর্ট, তাই জন্য এর নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। অন্যদিকে এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলছি, কার্বনের সঙ্গে তুই যদি নাইট্রোজেনকে মেশাস, খুব সিম্পল, কার্বন মানে কি 1s2 2s2 2p2, আর নাইট্রোজেন মানে 1s2 2s2 2p3। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ইলেকট্রন এক্সেস, এবং যেহেতু ইলেকট্রনটা কি চার্জ, নেগেটিভলি চার্জ, তাই জন্য এটাকে আমরা বলছি যে এন টাইপ সেমিকন্ডাক্টর। বল কোনো প্রবলেম আছে? না স্যার। তো সেমিকন্ডাক্টর সাধারণত দু রকমের হয়, এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি, কার্বনের সঙ্গে তুই মেশাতে পারিস হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এগুলো। দেখ সিম্পল চিন্তা কর, কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে 1s2 2s2 2p2,
এবং বোরনের ক্ষেত্রে কি হচ্ছে 1:2:2p1। তাহলে বোরনের ক্ষেত্রে কি হচ্ছে একটা ইলেকট্রন শর্ট হচ্ছে, একটা ইলেকট্রন শর্ট হচ্ছে। যেহেতু একটা ইলেকট্রন শর্ট হচ্ছে তাই জন্য তার নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। অন্যদিকে দেখ, আমি যখন এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করছি কি হচ্ছে, কার্বনের সঙ্গে তুই কি করছিস, গ্রুপ 15 এলিমেন্টকে মেশাচ্ছিস। গ্রুপ 15 এলিমেন্টের এক্সাম্পল কি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো। দেখ নাইট্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য কর 1:2:2p3। তাহলে কার্বনের থেকে কি হয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে। ইলেকট্রনটা কি চার্জ, নেগেটিভলি চার্জ। তাই জন্য এর নাম হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। বল কারো কোনো প্রবলেম আছে, বল কারো কোনো প্রবলেম আছে? নো স্যার, নো স্যার। নেক্সট পলিমারিক ন্যানোপার্টিকেল। পলিমারিক ন্যানোপার্টিকেল মানে কি, অনেকগুলো ন্যানোপার্টিকেল জুড়ে কি তৈরি হচ্ছে, এটা কি তৈরি হচ্ছে, চেন তৈরি হবে স্যার ন্যানো একটা পার্টিকেল। পলিমারিক চেইন তৈরি করছে, সেটাকে আমরা বলছি যে পলিমারিক ন্যানোপার্টিকেল। আর একটা কি লিপিড বেসড ন্যানোপার্টিকেল। লিপিড বেসড ন্যানোপার্টিকেল মানে ন্যানোপার্টিকেলস গুলো কি হচ্ছে বায়োলজিক্যাল মলিকুলস দিয়ে তৈরি হচ্ছে। বায়োলজিক্যাল মলিকুলসটা কি এখানে, লিপিড। লিপিড কি অ্যাকচুয়ালি, লিপিডটা কি জিনিস এই পরের সেমে পড়াবো। ফ্যাটি অ্যাসিডের এস্টার, তার সঙ্গে কি থাকে, ফিনাইল লিপিডের মধ্যে কি থাকে, ফ্যাটি অ্যাসিড এস্টার সব কি, বল জানিস? গ্লিসারলের এস্টার রে, ভুলে গেলি? হ্যাঁ স্যার, মনে পড়েছে। এটাই হচ্ছে একটা লিপিড। দেখ আমি আঁকছি, CH2OCOR, CHOCOR, তারপর CH2OCOR, এটা তো একটা স্টার। বল OCOR মানে কি, এটা OCOR মানে কি, এটা স্টার গ্রুপ স্যার। স্টার গ্রুপ। এটা কোত্থেকে বাবা, এই জগদ্ধাত্রী দেশে এই প্রবলেম হয়, মদ মাতলামো মদ কে মাতলামো করবে। এটা কোত্থেকে তৈরি হয়, CH2OH, CHOH, CH2OH, এখান থেকে তৈরি হয়। এটার নাম কি, CH2OH, CH2OH, CH2OH এর নাম কি, গ্লিসারল। আরে গ্লিসারলের কি এটা, এস্টার। গ্লিসারলের ফ্যাটি অ্যাসিড এস্টার। মনে পড়ছে? নিশ্চয়ই সুভাষ স্যার করিয়েছে। বল কারো মনে অসুবিধা আছে? না স্যার, এখনো লিপিড স্টার্ট হয়নি। গ্লিসারলের ফ্যাটি অ্যাসিড এস্টার, সেটাকে আমরা বলি হচ্ছে লিপিড। ওকে স্যার। আর একবার বলছি, CH2OH, CHOH, CH2OH এটার নাম হচ্ছে গ্লিসারল, এবং এর এস্টারটাকেই আমরা বলি হচ্ছে লিপিড। CH2OCOR, CHOCOR, CH2OCOR, এবং এর এস্টারকে আমরা বলি হচ্ছে লিপিড। লিপিড কি, এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের এস্টার, আর মানে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড মিলিতভাবে লিপিডটা তৈরি করে। বাংলা, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এই দুটোর মিশ্রণে লিপিডটা তৈরি হয়। তাহলে লিপিড বেস ন্যানোপার্টিকেলস মানে কি, ন্যানোপার্টিকেলস গুলো জেনারেলি কি দিয়ে তৈরি, আমাদের ছোট ছোট বায়োলজিক্যাল মলিকুলস দিয়ে তৈরি না? বল কোনো প্রবলেম আছে? না স্যার। সো কার্বন বেসড ন্যানোপার্টিকেলস, carbon based nanoparticles means nanoparticles are made up of carbon. Very simple, nanoparticles are made up of carbon. Ceramic nanoparticles, ceramic nanoparticles means nanoparticles are made up of particles of cement. Nanoparticles are made up of particles of cement. Next, metal nanoparticles. Metal nanoparticles means nanoparticles are made up of metals. Nanoparticles are made up of metal. What are examples of metal?
বলো মেটালের এক্সাম্পল কি? হ্যালো হ্যালো লোহা লোহা আয়রন, লোহা স্যার। কপার, জিঙ্ক. হ্যাঁ স্যার। Next, semiconductor nanoparticles. Now, semiconductor nanoparticles can be divided into two types. What are the two types? P-type nanoparticles. Semiconductors can be divided into two types. What are the two types? P-type semiconductor and N-type semiconductor. P-type semiconductor is formed by reaction of carbon with boron or aluminum. Carbon with group 13 element. What are the examples of group 13 element? Examples of group 13 element are boron, aluminium, gallium. Now just see, just take an example. Carbon. What is the electronic configuration of carbon? Carbon means 1s to 2s to 2p2. Very simple. Carbon means 1s to 2s to 2p2. And boron means what? 1s to 2s to 2p1. So boron means 1 electron short. And for this reason, we name it as p-type semiconductor. And just look at the n-type semiconductor. N-type semiconductor is formed by reaction of what? Carbon with group 15 elements. What are the examples of group 15 elements? Nitrogen, phosphorus, arsenic, all these are examples of group 15 elements. Now, nitrogen, what is the electronic configuration? 1s to 2s to 2p3. Now, in case of nitrogen, just see, 1 electron is extra there. In case of nitrogen, what happens? 1 electron is extra there. So, as electron is a negative charge particle, so it is named as N-type semiconductor. Next comes the polymeric nanoparticle. Polymeric nanoparticles means in several nanoparticles are joined together to form a long chain that is known as polymer. And last is the lipid-based nanoparticles. Lipid-based nanoparticles are generally made from glycerol. What is the formula of glycerol? CH2OH, CH2OH, CH2OH. Lipids are nothing but esters of glycerol. Fatty acid esters of glycerol. So lipid-based nanoparticles are generally made from glycerol. And what is actually lipid? Lipids are esters of glycerol. Esters of glycerol. So lipid-based nanoparticles are made from biologically organic molecules. Any problem? বলো এই অবধি কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, এইবার প্রোটিন বেস আর এ বেস হয় না, কার্বোহাইড্রেট বেস। কিছু কিছু দিয়েছি আমি, হ্যাঁ হয়। আচ্ছা স্যার। নেক্সট, ন্যানো পার্টিকেলস কেন অন্য মলিকুলস এর থেকে বেশি রিঅ্যাক্টিভ? দেখ, ন্যানো পার্টিকেলস এর ক্ষেত্রে কি হয়েছে, আমি বলেছিলাম তো অনেকগুলো পার্টিকেলস জুড়ে থাকবে। খুব সিম্পল, ন্যানো পার্টিকেলস এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম? ওটা হ্যাং করে গেল কেন? এক সেকেন্ড, বলে ওটা হ্যাং করলো। মাউস দেখতে পাচ্ছিস বাবা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখ, ন্যানো পার্টিকেলস এর ক্ষেত্রে কি হচ্ছে, আমি বলেছিলাম যে অনেকগুলো পার্টিকেলস জুড়ে থাকে, ঠিক আছে? যেহেতু অনেকগুলো পার্টিকেলস জুড়ে আছে, তাহলে ন্যানো পার্টিকেলের সারফেস এরিয়া অনেক বড় পার্টিকেলস এর থেকেও বেশি, কারণ অনেকগুলো পার্টিকেলস তো জুড়ে আছে, বোর্ড এরিয়াটাও বেড়ে যাবে না? বল, ন্যানো পার্টিকেলস এর ক্ষেত্রে কি হচ্ছে, অনেকগুলো ছোট ছোট পার্টিকেলস তো জুড়ে আছে, তাই না? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ। অনেকগুলো পার্টিকেলস, ছোট পার্টিকেলস জুড়ে আছে, তাহলে দেখ, এই যে ন্যানো পার্টিকেলসটা যে সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া কি হচ্ছে, অনেক বড় মলিকুলস এর থেকেও বড় না? হ্যাঁ স্যার। এবং তাই যে ন্যানো পার্টিকেলস অন্য মলিকুলস এর থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ। ন্যানো পার্টিকেলস অন্য মলিকুলস গুলোর থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ। ন্যানো পার্টিকেলস এর ক্ষেত্রে লক্ষ্য কর, ন্যানো পার্টিকেলস, ন্যানো কথাটা মানে ছোট, ছোট মানে অ্যাকচুয়ালি ছোট নয়, ছোট মানে একটা মলিকুল ছোট, কিন্তু ন্যানো পার্টিকেলস এর ক্ষেত্রে কি হচ্ছে, অনেকগুলো মলিকুলস জুড়ে থাকে, অনেকগুলো মলিকুলস জুড়ে থাকে। যেহেতু অনেকগুলো মলিকুলস জুড়ে থাকে, তাই জন্য এর সারফেস এরিয়াটা কি হয়ে যাচ্ছে, অন্য অনেক বড় পার্টিকেলস এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এবং তাই জন্য ন্যানো পার্টিকেল ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান এনি আদার মলিকুলস। Generally, nanoparticle is small, but in nanoparticles, what happens? Many small nanoparticles are joined together to form a long, this type of molecule, long circular or rectangular molecule. So just look at this circular molecule. This circular molecule has larger surface area,
than any larger molecule, than many larger molecule. And for this reason, nanoparticle is much more reactive than some other molecules. কোন প্রবলেম আছে? কোন প্রবলেম আছে? না স্যার। So nanoparticles have a greater surface area than larger particles, and since in nanoparticles many small nanoparticles are joined together to form a long molecule, and for this reason nanoparticle becomes much larger than some other molecules, and for this reason nanoparticle is much more reactive than some other molecules. Any problem? বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। না স্যার, প্রবলেম নেই। এবার হচ্ছে গোল্ড ন্যানোপার্টিকেল, আমরা যেটা আমাদের কাজ। গোল্ড ন্যানোপার্টিকেলের আরেকটা নাম হচ্ছে ন্যানো গোল্ড। গোল্ড ন্যানোপার্টিকেলের আরেকটা নাম হচ্ছে ন্যানো গোল্ড, এবং এর সাইজটা এক একটা ন্যানোপার্টিকেলের সাইজটা আমাদের যে মানুষের যে চুল আছে তার থেকেও ছোট, তার ফ্র্যাকশন ভাগ। মানে মানুষের যে চুল তার থেকেও ছোট, মানে আমাদের মানুষের চুলেরও ফ্র্যাকশন ভাগ, এবং 100 ন্যানোমিটারের চেয়ে কম। ঠিক আছে, এবং এটা কোথায় পাওয়া যায়? এগুলো খুব ছোট, এবং এটা কি রূপে পাওয়া যায়? কোলয়েডিয়াল সলিউশন। কোলয়েডিয়াল সলিউশন মানে একটু আমি বলে দিচ্ছি। দুধ, আমাদের সিম্পল দুধ এক্সাম্পল। দুধটা কি হচ্ছে? দুধের মধ্যে দেখবি সাদা সাদা, মানে অ্যাকচুয়ালি জল নয়, জলের মধ্যে দেখবি ছোট 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 অণু ভাসছে না, ছোট 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 পার্টিকেলস ভাসছে না? ঠিক আছে, কিন্তু সেই পার্টিকেলস গুলো হ্যাঁ স্যার। ফিল্টার পেপার দিয়ে সেপারেট করতে পারবি না। আমি একটা ছবি দিয়েছি কোলয়েডিয়াল সলিউশন। কোলয়েডিয়াল সলিউশনের ক্ষেত্রে এই যে পার্টিকেলস গুলো হোমোজিনিয়াসলি চারপাশে ভাসতে থাকে, কিন্তু এটাকে তুই ফিল্টার পেপার দিয়ে সেপারেট করতে পারবি না। ঠিক আছে, তাহলে ন্যানো পার্টিকেলস এর আমাদের গোল্ড ন্যানো পার্টিকেলস এর আরেকটা নাম হচ্ছে ন্যানো গোল্ড, এবং সেটা আমাদের মানুষের যে চুল তারও ফ্র্যাকশন ভাগ, এবং 100 ন্যানোমিটার চেয়ে কম। এটা খুব ছোট, এবং কি রূপে থাকে? কোলয়েডিয়াল সলিউশন। কোলয়েডিয়াল সলিউশন মানে কি? তারপরেই লেখা আছে হোমোজিনিয়াসলি সাসপেন্ডেড ইন এ লিকুইড। কোলয়েডিয়াল সলিউশন মানে কি? তোরা দেখেছিস দুধ, আমাদের সিম্পল দুধটা দেখ, দুধের ক্ষেত্রে কি হচ্ছে? অনেকগুলো মানে ছোট 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 পার্টিকেলস গুলো আমাদের যে দুধের মধ্যে, মানে দুধটা সাদা কালার দেখিস তো? দুধটা সাদা কালার দেখিস? হ্যাঁ স্যার। ছোট 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 পার্টিকেলস গুলো দেখ আমাদের দুধের মধ্যে ভাসতে থাকে, কিন্তু এটাকে কিন্তু আমরা ফিল্টার পেপার দিয়ে সেপারেট করতে পারি না, এবং এইগুলোকে এবং হোমোজিনিয়াসলি মানে সব জায়গায় সমানভাবে ভাসতে থাকে, এবং এই জন্যই এটাকে আমরা বলি যে কোলয়েডিয়াল সলিউশন। পড়েছিস, ক্লাস 8 থেকে কোলয়েড করছিস কিন্তু। হ্যাঁ স্যার, পার্টিকেলস গুলো 10 টু দি পাওয়ার -5 থেকে -7 ডায়ামিটার। -5 থেকে 10 টু দি পাওয়ার -8 এর মধ্যে, একদম। হ্যাঁ স্যার। So nano gold nanoparticles has another name. What is his name? Nano gold. It is a fraction of our human hair, and it is less than 100 nanometer in diameter. Nano gold is very small, and it remains in colloidal solution. So what is colloidal solution? Colloidal solution, just look at the milk. Just look at it, get the milk. In milk, it has a white color. It is nothing but some particles are suspended homogeneously. Some particles are suspended homogeneously within the water. And for this reason, milk looks white color. Milk is white in color. Why? Some particles are floating homogeneously within the water. And for this reason, milk is white in color. And this is known as colloidal solution. ও একটু আগেই যেটা বললো, particle size is between 10 to the power -5 to 10 to the power -8 centimeter in diameter. So colloidal solution means just look at the milk. Milk is white in color. So it is not actually white. Some particle is floating homogeneously. Some particle is floating homogeneously in the milk. And for this reason, it looked white in color. And this solution is actually known as colloidal solution. Any problem? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো?
না স্যার, প্রবলেম নেই স্যার। বাকিদের অবস্থা, বাকিদের কি অবস্থা? না স্যার, নেক্সট, প্রবলেম নেই। এবার গোল্ড ন্যানো পার্টিকেল কোথায় ব্যবহার করা হয়? প্রথম কথা হচ্ছে বায়ো ন্যানো টেকনোলজি, মানে তোদের জিনিস, বায়ো ন্যানো টেকনোলজিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কোথায় ব্যবহার করা হয়? আমাদের অলিগোনিউক্লিওটাইড, অ্যান্টিবডি এবং প্রোটিনের কাজেও অনেকটা ব্যবহার করা হয়। মানে অনেকগুলো প্রোটিন, সেই একই কথা বললাম, প্রোটিন ন্যানোপার্টিকেল বললাম না, তাহলে অনেকগুলো প্রোটিন জুড়ে, অনেকগুলো অ্যান্টিবডি জুড়ে এবং অনেকগুলো অলিগো নিউক্লিওটাইড জুড়ে একটা ন্যানো বায়োলজিক্যাল অ্যাসেম্বলিও তৈরি করতে পারে ন্যানোপার্টিকেলস, গোল্ড ন্যানোপার্টিকেল। তাহলে প্রথম হচ্ছে ন্যানোপার্টিকেলস, গোল্ড ন্যানোপার্টিকেলসটা বায়ো ন্যানো টেকনোলজিতে ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়? আমাদের অলিগোনিউক্লিওটাইড এবং অ্যান্টিবডি এবং প্রোটিনের সঙ্গে জুড়ে ন্যানো বায়োলজিক্যাল অ্যাসেম্বলি তৈরি করে। বুঝতে পারছিস? তাহলে গোল্ড ন্যানো পার্টিকেল কোথায় ব্যবহার করা হয়? প্রথম হচ্ছে বায়ো ন্যানো টেকনোলজিতে ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়? অলিগোনিউক্লিওটাইড, অ্যান্টিবডি এবং প্রোটিনের সঙ্গে জুড়ে একটা ন্যানো বায়োলজিক্যাল অ্যাসেম্বলি তৈরি করে। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার, না স্যার, প্রবলেম নেই। So gold nanoparticle is used in bio nanotechnology, and oligonucleotides, antibodies, and proteins are attached with gold nanoparticles and form a nanobiological assembly. Any problem? So gold nanoparticle has been widely used in nanobiotechnology, and oligonucleotide, antibody, and proteins. Oligonucleotide, antibody, and proteins are attached with gold nanoparticles and forms nanobiological assemblies. Any problem? এবার গোল্ড ন্যানো পার্টিকেলে কিছু কিছু ছবি দিয়েছি, দেখ খুব সুন্দর সুন্দর ছবি। দেখতে পাচ্ছিস কতগুলো শেপে গোল্ড ন্যানো পার্টিকেল থাকতে পারে? হ্যাঁ স্যার। বল কারো কোনো প্রবলেম আছে? আমি স্লাইড আজকেই পাঠিয়ে দেবো। আজকে একটু রাত হবে কিন্তু, তাড়াতাড়ি পাঠাতে পারবো। ওকে স্যার, নো প্রবলেম স্যার। নেক্সট, এবার গোল্ড ন্যানো পার্টিকেলে কি কি গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে? প্রথম হচ্ছে গোল্ড ন্যানো পার্টিকেলে কি হচ্ছে, অনেকগুলো গোল্ড ন্যানো পার্টিকেল জুড়ে থাকে এবং এর সারফেস ইস টু ভলিউম রেশিও, মানে এরিয়া ইস টু ভলিউমটা খুব বড়। আর কি, এই গোল্ড ন্যানো পার্টিকেলটা খুব একটা টক্সিক নয়, মানে বিষাক্ত নয়। এবং কি হচ্ছে, এই সাইজ এবং শেপ রিলেটেড অপটো ইলেকট্রনিক প্রপার্টি। অপটো ইলেকট্রনিক প্রপার্টিটা কি? অপটো ইলেকট্রনিক প্রপার্টিটা কি? বল, অপটো ইলেকট্রনিক প্রপার্টি মানে কি? স্যার, লাইটের সাথে ইলেকট্রিক। একদম, গোল্ড পার্টিকেলের মধ্যে যে লাইট পাস করানো ওই অপটিক্যালটাকে অপটো ইলেকট্রনিক বলছে। গোল্ড পার্টিকেলের মধ্যে দিয়ে যদি, গোল্ড ন্যানো পার্টিকেলের মধ্যে যে লাইট পাস করানো হয়, তখন লাইটটাকে সে ডান দিকে ঘোরাবে বা বাঁ দিকে ঘোরাবে। ঠিক আছে, এটাকে আমরা বলি অপটো ইলেকট্রনিক প্রপার্টি। আর কি, সারফেস ইস টু ভলিউম রেশিও, মানে এরিয়া ইস টু ভলিউম, এটাও খুব বড়। মানে গোল্ড ন্যানো পার্টিকেল মানে একটা পার্টিকেল নয়, অনেকগুলো পার্টিকেল জুড়ে আছে, তাই জন্য ওর এরিয়া ইস টু ভলিউমটাও খুব বড়। আর কি, এটা খুব একটা বিষাক্ত নয়। ন্যানো পার্টিকেল, এই গোল্ড ন্যানো পার্টিকেলে কি কি গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে? প্রথম হচ্ছে গোল্ড ন্যানো পার্টিকেলের মধ্যে দিয়ে তুই যদি লাইট পাস করাস, তখন গোল্ড ন্যানো পার্টিকেল লাইটটাকে কোন দিকে ঘোরাবে, ডান দিকে বা বাঁ দিকে। সেটাকে আমরা বলেছি অপটো ইলেকট্রনিক প্রপার্টি। আর কি, গোল্ড ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ন্যানো পার্টিকেল জুড়ে আছে, এবং তাই জন্য তার এরিয়া এবং ভলিউম দুটোই বেড়ে যাচ্ছে, তাই জন্য এরিয়া ইস টু ভলিউমটা রেশিওটাও খুব বড়। ঠিক আছে, আর কি, এটা খুব একটা বিষাক্ত নয় গোল্ড ন্যানো পার্টিকেলস। তো গোল্ড ন্যানো পার্টিকেলস, so when light is passed so a gold nanoparticle, then the nanoparticle rotates the light towards left or right. This is optoelectronic property. Now second is large surface to volume ratio, means as in gold nanoparticles, many small particles are attached, so there's a huge area and there's a huge volume, so surface to volume ratio is very high, and gold nanoparticle is less toxic and it's not toxic. Gold nanoparticle is, its toxicity is very low. কোন প্রবলেম আছে? হ্যালো,
হ্যালো হ্যালো, না স্যার প্রবলেম নেই। বল এই অবধি কোনো প্রবলেম আছে কারণ প্রবলেম নেই। না বাকিরা প্রবলেম নেই। বাকিরা কি বলছে? না স্যার প্রবলেম নেই। নেক্সট, এবার হচ্ছে কোনো প্রবলেম নেই। এবার কি কি রিসার্চের কাজ হয়, খুব ইম্পর্টেন্ট, কি কি রিসার্চের কাজ হয়। এই গোল্ড ন্যানো পার্টিকেলের সঙ্গে আমরা গ্রিন কেমিস্ট্রিকে জুড়ে আমরা রিসার্চ করছি। ও গোল্ড ন্যানো পার্টিকেলকে মানে এই ন্যানো সায়েন্সের সঙ্গে আমরা গ্রিন কেমিস্ট্রিকে জুড়ে রিসার্চ করছি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং এই যে গোল্ড ন্যানো পার্টিকেলের সাহায্যে এই যে গোল্ড ন্যানো পার্টিকেলটা তৈরি করছি, সেটাকে আমরা জেনারেলি তৈরি করার চেষ্টা করব এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মানে আমাদের পরিবেশের কোনো ক্ষতি করবে না, সাস্টেনেবল। সাস্টেনেবল মানে কি? সাস্টেনেবল কথাটা মানে কি? সাস্টেনেবল মানে একদিক দিয়ে বলতে পারিস রিনিউয়েবল, মানিয়ে নেবে স্যার সব কিছু। একদম। হ্যাঁ স্যার। মানে আমাদের পরিবেশের রক্ষা করবে এবং রিনিউয়েবল রিসোর্স দিয়ে তৈরি করার চেষ্টা করবে। কি দিয়ে বানানোর চেষ্টা করব? নন টক্সিক কেমিক্যাল, মানে কেমিক্যালস গুলো খুব একটা বিষাক্ত হবে না। এনভায়রনমেন্টালি বিনাইন সলভেন্ট, মানে এমন সলভেন্ট হোক যেটা পরিবেশের ক্ষতি করবে না। এবং কি, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, রিনিউয়েবল মেটেরিয়ালস। রিনিউয়েবল মেটেরিয়ালস মানে যে মেটেরিয়ালস গুলো কি করবে, একবার ব্যবহার করো ফেলে দিবি না, বারবার ব্যবহার করতে পারি। তাহলে ন্যানো টেকনোলজির মধ্যে এই গোল্ড ন্যানো পার্টিকেল সিনথেসিস আমরা কি করছি, ন্যানো টেকনোলজি মানে এই রিসার্চের জায়গাটা খুব খুলে গেছে। ন্যানো টেকনোলজির মধ্যে আমরা গ্রিন কেমিস্ট্রিকে ঢোকাচ্ছি, এটা হচ্ছে আজকালকার দিনে রিসার্চ হচ্ছে। কি হচ্ছে, আমরা পরিবেশের ক্ষতিকর মানে পরিবেশের পক্ষে খুব ভালো, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং রিনিউয়েবল মেথড তৈরি করবো ন্যানো পার্টিকেলস। কি দিয়ে তৈরি করব? এমন কেমিক্যালস ব্যবহার করবো যেটা আমাদের পরিবেশের ক্ষতি নয়, নন টক্সিক। এমন সলভেন্ট ব্যবহার করবো যেটা আমাদের পরিবেশের ক্ষতি নয়, এবং এমন মেটেরিয়ালস ব্যবহার করবো যেটা একবার ব্যবহার করে ফেলে দিবি না, বারবার ব্যবহার করতে পারি, যাতে তার ক্ষতিকর প্রভাবটাকে যতটা কমানো যায়। ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপালের মধ্যে মানে ন্যানো টেকনোলজির মধ্যে আজকাল আমরা গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপালকে ঢোকাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। ন্যানো টেকনোলজির মধ্যে আমরা গ্রিন কেমিস্ট্রি প্রিন্সিপালকে ঢোকাচ্ছি এবং এটা হচ্ছে রিসার্চের সবচেয়ে বড় জায়গা। এবং ন্যানো পার্টিকেলস এমন কিছু জিনিস দিয়ে তৈরি করতে হবে, এমন কিছু কেমিক্যালস দিয়ে তৈরি করবো যেটা পরিবেশের ক্ষতি করবে না, এমন সলভেন্ট দিয়ে তৈরি করবো যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না, এবং এমন জিনিস দিয়ে তৈরি করবো যেটা তুই একবার ব্যবহার করে ফেলে দিবি না, বারবার ব্যবহার করতে পারবি, তাহলে তার ক্ষতিকর প্রভাবটা হয় না। তো ফার্স্ট, in modern day research, what happens? We incorporate the principles of green chemistry in nanotechnology. This is the first point. In modern days research, we incorporate the principles of green chemistry in nanotechnology. And what is the second point? We will have to synthesize nanotechnology, nano compounds using non-toxic chemicals, environmental friendly solvent, and renewable materials to avoid their toxicity. So we will synthesize nanoparticles using non-toxic chemicals, the chemicals which are not harmful for our environment. Environmentally benign solvent, the solvent which are not harmful for our environment. And renewable materials. Renewable materials means the substance which can be renewed after its use to prevent its toxicity. কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো, না স্যার প্রবলেম নেই স্যার। so we will incorporate the green chemistry principle in nanotechnology. Next, what is the second point? We will develop methods. We will develop methods by using non-toxic chemicals. Non-toxic chemicals means the chemicals which does not harm to our environment. Next, environmentally benign solvent. The solvent, environmentally benign solvent means the solvent which is not harmful for our environment. And renewable materials, the materials which can be renewed after its use to prevent its harmful effect. নেক্সট, এবার গোল্ড ন্যানো পার্টিকেলটা কিভাবে সিনথেসাইজ করব। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে গোল্ড ন্যানো পার্টিকেল সিনথেসিসের ক্ষেত্রে আমরা জলকে ব্যবহার করি, খুব গুরুত্বপূর্ণ, জলকে ব্যবহার করি। জল কি হচ্ছে, কোনো পরিবেশের কোনো ক্ষতিকর সলভেন্ট নয়, ঠিক আছে। এবং
চায়ের পলিফেনল এবং বিভিন্ন ফাইটোকেমিক্যালস আছে, সেগুলোকে ব্যবহার করি। কি কারণে ব্যবহার করা হয়? বিজারক পদার্থ হিসেবে এবং ন্যানোপার্টিকেলকে স্টেবিলাইজ করার কাজে ব্যবহার করা হয়। তাহলে গোল্ড ন্যানোপার্টিকেলস তৈরি করার জন্য আমরা জলকে ব্যবহার করি। জল হচ্ছে এমন একটা সলভেন্ট যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। আর কি ব্যবহার করি? চায়ের পলিফেনল এবং ফাইটোকেমিক্যালসটা ব্যবহার করি। এবং সেটা কি হিসেবে ব্যবহার করা হয়? বিজারক পদার্থ এবং ন্যানোপার্টিকেল স্টেবিলাইজের জন্য, মানে ন্যানোপার্টিকেলটাকে স্থায়িত্বটাকে বাড়ানোর জন্য। কারো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো নো স্যার, নো স্যার, না স্যার, প্রবলেম নেই স্যার। না ইন কোনো প্রবলেম নেই। প্রিপারেশন অফ গোল্ড। আচ্ছা, আমি আগে প্রসিডিওরটা পুরোটা বলে দিই, তারপর ইংলিশে বলছি। নেক্সট, এরপর কি করবো? গোল্ড ন্যানোপার্টিকেলস তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? চায়ের পাতার সঙ্গে টেট্রাক্লোরো অরিক অ্যাসিডকে মেশাতে হবে। চায়ের পাতার সঙ্গে টেট্রাক্লোরো অরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে মেশাতে হবে। টেট্রাক্লোরো অরিক অ্যাসিড এবং জল, এটা জলীয় দ্রবণকে মেশাতে হবে। তাহলে কি বলবো? চায়ের পাতার সঙ্গে আমরা টেট্রাক্লোরো অরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে মেশাবো। ঠিক আছে? এবার এই চায়ের সলিউশনটা কিভাবে তৈরি করা হবে? চায়ের সলিউশনটাকে আমরা তৈরি করবো, চা পাতাটাকে জলের সাহায্যে কন্টিনিউয়াস নাড়িয়ে যাবো। ম্যাগনেটিক স্টিয়ারের একটা ছবি দিয়েছি, দেখ এর মধ্যে, দাঁড়া এক সেকেন্ড। এইটা, এই যে ম্যাগনেটিক স্টিয়ারার, এবং এটা হচ্ছে এইটা বিট, মানে যেটা নাড়াতে কাজে লাগবে। তাহলে ওই ম্যাগনেটিক স্টিয়ারের মধ্যে আমরা কন্টিনিউয়াস 15 মিনিট দাঁড়িয়ে যাব। চায়ের সলিউশনটা কিভাবে তৈরি করা হবে? চা পাতাটাকে জলের সাহায্যে ম্যাগনেটিক স্টিয়ারের সাহায্যে 15 মিনিট নাড়িয়ে যাবো, এবং তারপর ওটাকে কি দিয়ে ফিল্টার করবো? ফিল্টার পেপার দিয়ে। বল, কারো কোনো প্রবলেম আছে? হ্যালো 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 না স্যার, না স্যার, তাহলে গোল্ড না স্যার। ন্যানোপার্টিকেল তৈরি করার জন্য চায়ের পাতার সঙ্গে কি মেশাতে না হবে? স্যার। টেট্রাক্লোরো অরিক অ্যাসিডের ওয়াটার সলিউশন। এইবার চায়ের পাতাটা কিভাবে, চায়ের সলিউশনটা কিভাবে তৈরি করবো? চায়ের সলিউশনটা তৈরি করবো, চা পাতাটাকে জলের মধ্যে ম্যাগনেটিক স্টিয়ারের সাহায্যে আমরা 15 মিনিট ধরে নাড়াবো এবং ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করবো। বল, কোনো প্রবলেম আছে? বল, কোনো প্রবলেম আছে? নো স্যার, স্যার, নো হ্যাঁ বল। স্যার। স্যার এই টি লিভসটা কি নর্মাল যে আমরা ডেইলি হ্যাঁ, লাইফে যে দার্জিলিং টি চা লিভস? পাতা, এই তো পরে লেখা আছে দার্জিলিং চা পাতা ব্যবহার করবো। আচ্ছা আচ্ছা, ঠিক। আমরা জেনারেল দার্জিলিং চা পাতা ব্যবহার করি। এইবার ওই যে চায়ের সলিউশন আছে, তার মধ্যে আমরা কি করব? ওই যে গোল্ডের যে টেট্রাক্লোরো অরিক অ্যাসিডের যে সলিউশন, সেটাকে যোগ করবো। ঠিক আছে? তাহলে চায়ের সলিউশনটা তৈরি হলো। এবার চায়ের সলিউশনের মধ্যে আমরা কি করব? ওই টেট্রাক্লোরো অরিক অ্যাসিডের সলিউশনটা যোগ করব, এবং ওই টেট্রাক্লোরো অরিক অ্যাসিডের সলিউশনটার কালার কি? হলুদ। ঠিক আছে? এবার ওটাকে তুই আবার ওই ম্যাগনেটিক স্টিয়ারের মধ্যে 5 মিনিট নাড়াতে থাকবি। 5 মিনিট নাড়ানোর পরে দেখবি ওর কালারটা লাল হয়ে যাচ্ছে। আমি প্রসিডিওরটা ভিডিওতে দেখাবো। ওর কালারটা লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই লাল হলেই বুঝবো যে গোল্ড ন্যানোপার্টিকেল তৈরি হতে শুরু করে দিয়েছে। কি হলো? আমরা চায়ের সলিউশনের মধ্যে ওই টেট্রাক্লোরো অরিক অ্যাসিডের সলিউশনটাকে আমরা যোগ করি, এবং টেট্রাক্লোরো অরিক অ্যাসিডের হলুদ কালারটা কিছুক্ষণের মধ্যে দেখবে 5 মিনিটের মধ্যে লাল হতে শুরু করে দিয়েছে। লাল হওয়া মানে বুঝতে হবে যে গোল্ড ন্যানোপার্টিকেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবার আরো 15 মিনিট নাড়াবো এবং তারপর থামিয়ে দেবো। ঠিক আছে? আমি আরো 15 মিনিট রেখে দেবো। ঠিক আছে? তাহলে ও আরো 15 মিনিট নাড়াবো, এবং কি করবো? আরো 15 মিনিট রেখে আরো 15 মিনিট থামিয়ে রেখে দেবো। সাধারণত এই যে ন্যানো পার্টিকেলস তৈরিটা, সেটা তৈরি হতে 30 মিনিট টাইম লাগে আমাদের রুম টেম্পারেচার। ঠিক আছে? এবার বিভিন্ন রকমের গোল্ড আমরা বিভিন্ন রকমের, মানে চা সলিউশনের যে গোল্ড ন্যানো পার্টিকেলস তৈরি করবো, একটা 10% টি সলিউশন, একটা 5% টি সলিউশন এবং 1% টি সলিউশন দিয়ে আমরা বিভিন্ন রকমের গোল্ড ন্যানো পার্টিকেলস তৈরি করবো। কিন্তু এই যে টেট্রাক্লোরো অরিক অ্যাসিড যোগ করবো প্রত্যেকবারই কিন্তু একই অ্যামাউন্ট। তাহলে আমরা 3 রকমের সলিউশন তৈরি করবো গোল্ড ন্যানো পার্টিকেলস: 10%, 5% এবং 1%। ঠিক আছে? কিন্তু
প্রত্যেকবারই চায়ের অ্যামাউন্টটা পরিবর্তন করবি। গোল্ড ন্যানো পার্টিকেলস যেটা, এই গোল্ড সলিউশন যেটা যোগ করবে, টেট্রাক্লোরোরিক অ্যাসিড যেটা তৈরি করবে, সেটা কিন্তু ফিক্স থাকবে। বল কারো কোনো এই অবধি প্রবলেম আছে? বল কারো কোনো, না স্যার, প্রবলেম নেই। মানে 10%, 5% এবং 1% গোল্ড ন্যানো পার্টিকেল তৈরি করবো, মানে এই সলিউশনের সাহায্যে গোল্ড ন্যানো পার্টিকেল তৈরি করবো। কিন্তু টেট্রাক্লোরোরিক অ্যাসিড যে সলিউশনটা, টেট্রাক্লোরোরিক অ্যাসিড যে দিবি, সেটা কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে, আরেকবার বলি। তো in case of synthesis of gold nanoparticle, we use water. Water is a water is an environmental friendly solvent. This is the first point. Water is an environmental friendly solvent. And what we use of tea? We use polyphenols and photochemicals, phytochemicals of tea. The polyphenols and phytochemicals of tea are used as the reducing agent and stabilizer of nanoparticles. Polyphenols and phytochemicals of tea are used as the reducing agent and the stabilizer of nanoparticles. So, how is gold nanoparticles prepared? Gold nanoparticles is prepared by mixing of water solution of tetrachloroauric acid with tea leaves, with the solution, with the tea solution, with the tea leaf solution. So, how is gold nanoparticles prepared? Gold nanoparticles is prepared by mixing of tetrachloroauric acid, by mixing of tetrachloroauric acid with the solution of tea leaves. Now, how is tea solution prepared? A tea solution is prepared by soaking of the tea leaves with water, by soaking of the tea leaves in water, water over a magnetic stirrer for 15 minutes. And after 15 minutes, what we do? We filter that solution through filter paper. This is our first one. So, how is tea solution prepared? A tea solution is prepared by stirring of the tea leaves or with water for 15 minutes. মানে চা তৈরি করা, বুঝতে পারছিস? চা তৈরি করা, চা তৈরি করতে জানিস তো? অ্যাকচুয়ালি টি সলিউশন মানে চাটাকে তৈরি করা। বল কারো কোনো প্রবলেম আছে এই অবধি? হ্যাঁ স্যার, বল। বুঝেছি স্যার। স্যার ওই সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ বল। স্যার ওই সেকেন্ড পয়েন্টটা আপনি বললেন যে টেট্রাক্লোরোরিক অ্যাসিডটা যেটা, ওটা কি টি ওটা লিভ এই জায়গাটা অ্যাকচুয়াল প্রসিডিওরটা বলা আছে, ওটা ওটা স্টেপ ওয়াইজ করতে, স্টেপ গুলো এবার বলছি। আচ্ছা হ্যাঁ, এবং ওটাকে কি দিয়ে ফিল্টার করবো? and it is filtered to filter paper. Next, we generally use Darjeeling tea leaves, any Darjeeling tea leaves. After the tea solution was prepared, we will add a small amount of the gold solution, means tetrachloroauric acid solution. What is the color of tetrachloroauric acid? The color of tetrachloroauric acid, yellow. And after 5 minutes, you will see that the color changes from yellow to red, yellow to purple red after 5 minutes. And this purple red color indicates the formation of gold nanoparticles. Next, what I do? Means within 5 minutes, the reaction is not completed. We will set this again for another 15 minutes. After that, we stop the setting and we keep it for another 15 minutes. We shake it for 15 minutes and after that, again, we keep it for 15 minutes. Generally, the reaction takes 30 minutes to complete at room temperature. Generally, the reaction takes 30 minutes to complete. Now, different gold nanoparticles are prepared using 10%, 5%, and 1% of the tea solution. But every time the tetrachloroauric acid added was same. We will prepare 10 different gold nanoparticles using 10%, 5%, and 1% tea solution. But gold solution added remains same for all the cases. বল কারো কোনো প্রবলেম আছে? এটা কি কোনো প্রসিডিউরে কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো
হ্যাঁ স্যার, বুঝেছি স্যার, নো প্রবলেম। বাকিদের বাকিদের বল, কোনো প্রবলেম থাকলে বল, বল রে প্রবলেম থাকলে। বাকিদের কোনো প্রবলেম নেই। এইবার আমরা ক্যারেক্টারাইজেশন মানে আইডেন্টিফিকেশনটা কিভাবে করবো, যে কোনটা 10%, কোনটা 5%, 1%, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, সেটা আমরা ইউভি স্পেকট্রোস্কোপির সাহায্যে আইডেন্টিফাই করবো। মানে মানে এই যে কোনটা 5%, কোনটা 10% এবং কোনটা 1%, সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের কি লাগবে, স্পেকট্রোফোটোমিটার। স্পেকট্রোফোটোমিটারের সাহায্যে আমরা আইডেন্টিফাই করবো। তাহলে কি হলো, এই যে কোনটা 10%, কোনটা 5%, কোনটা 1%, সেটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা কি ব্যবহার করব, স্পেকট্রোফোটোমিটার, ইউভি ভিজিবল স্পেকট্রোফোটোমিটার। তো in order to identify a 10%, 5%, 1%, we will use UV visible spectrophotometer. বল কারো কোনো প্রবলেম আছে ইউভি? বল কারো কোনো প্রবলেম আছে, বা স্পেকট্রোফোটোমিটারটা আমি কি জিনিস বোঝাবো? বল কারো কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই এইবার স্যার। এইবার স্পেকট্রোফোটোমিটারটা কি জিনিস, আমরা এই প্রিন্সিপালটা কাজে লাগিয়েছি। দেখ, লাইটটাকে তুই ফিল্টার করে এর উপর ফেললি, একটা ডয়টেরিয়াম বা টাংস্টেন লাইট, সেটাকে তুই ফিল্টার করে এর উপর ফেললি। এবার এই লাইটটাকে তুই স্যাম্পলের মধ্যে পাঠালি, ঠিক আছে? এবার স্যাম্পলের মধ্যে পাঠালে কি হবে, বা দেখ, স্যাম্পলের মধ্যে পাঠানো আগেও কিছুটা রিফ্লেকশন হলো, ঠিক আছে? এইবার তুই স্যাম্পলের মধ্যে পাঠালি, দেখবি লাইটটা একদিকে রিফ্লেক্টেড হচ্ছে। রিফ্লেক্টেড আসার পরে একটা ডাটা বেরোবে, ডাটাটা আর কারণ নয়, অ্যাবসর্বেন্স। এই যে এইটা একটা কার্ভ অ্যাবসর্বেন্স। আমরা সাধারণত এই পিকটাকে নিই, এটাকে আমরা বলি যে অ্যাবসর্বেন্স পিক। তাহলে একটা টাংস্টেন লাইট বা ডয়টেরিয়াম লাইট, এটাকে তুই এর মধ্যে ফেললি, খুব সিম্পল, একটা কিছুর উপর তো ফেলতে হবে। এবার সেই যে ফেললি সেটাকে আবার মলিকুলের মধ্যে দিয়ে পাস করে দিবি, ঠিক আছে? মলিকুলের মধ্যে দিয়ে পাস করালে লাইটটা কোনো দিকে যাবে, এবং মলিকুলের দিয়ে পাস করার পর তার ডাটাটা দেখতে পাবে। ডাটাটা দেখানো হলো যে এইরকম একটা অ্যাবসর্বেন্স দেখাচ্ছে, মানে এইরকম একটা শোষণ ক্ষমতা দেখাচ্ছে। এই মাথা যেটা থাকে, এই মাথায় যেটা থাকে সেটাকে আমরা বলি যে অ্যাবসর্বেন্স পিক। এখানে একটা মানে এই যে এটা হচ্ছে ইউভি স্পেকট্রোফোটোমিটার, এবং এই কম্পিউটারে এটা দেখাবে, মানে ডাটা প্রসেসিংটা তো কোথাও একটা করতে হবে, সেটা কম্পিউটারে দেখাবে, ঠিক আছে? তাহলে একটা ডয়টেরিয়াম ল্যাম্প, একটা টাংস্টেন লাইটকে ফিল্টার করে এখানে ফেললি, এবং এটাকে স্যাম্পলের মধ্যে দিয়ে পাঠালি, তারপর ডাটাটা বেরোলো। ডাটাটা দেখ, এরকম একটা ডাটা বেরোচ্ছে। মানে এই যে মাথায় যেটা আছে সেটাকে আমরা বলি যে পিক। প্রত্যেকটা জিনিস এটা পিক দেখায়। বল বুঝতে পেরেছিস না অসুবিধা আছে? বল। বুঝেছি স্যার। মানে এই জিনিসটাকে, এই যে মেশিন, সেটাকে আমরা বলেছি ইউভি ভিজিবল স্পেকট্রোফোটোমিটার। এবং এই যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর কিছুই না, কম্পিউটার। আর স্যাম্পেলটা কার মধ্যে নেবো, স্যাম্পেলটা ছোট ছোট, এই জিনিসটার মধ্যে নেবো, গ্লাস ভায়াল এর মধ্যে স্যাম্পল নেবো, ঠিক আছে? এই ছোট্ট জিনিসটার মধ্যে, এর নাম হচ্ছে গ্লাস ভায়াল। তাহলে কি হলো, একটা ডয়টেরিয়াম বা টাংস্টেন ল্যাবকে ফিল্টার করে এখানে ফেললি, তারপর এই ফিল্টার করা লাইটটা স্যাম্পেলের মধ্যে পাঠালো, হলো, স্যাম্পেলের মধ্যে পাঠালে তখন একটা কম্পিউটারের সাহায্যে একটা ডাটা দেখাবে। প্রত্যেকটা ডাটারই একটা মাথায় একটা পিক থাকে, এবং সেটাকে আমরা বলি যে অ্যাবসর্বেন্স পিক। এই যে ইউভি অ্যাবসর্পশন পিক বা অ্যাবসর্বেন্স পিক, এটাকে আমরা বলেছি প্রত্যেকটা এটা পিক থাকে, সেটাকে আমরা বলেছি অ্যাবসর্পশন পিক। এবং গ্রাফটা জেনারেলি হয় হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গ্রাফ একই রকমের হয়। এখানে অ্যাবসর্বেন্স ইয়ে, এটা হচ্ছে ওয়েভলেন্থ, মানে যে লাইটের ওয়েভলেন্থ পাঠাচ্ছে। জেনারেলি দেখা হচ্ছে এই রকম জিনিসটা, এই টাইপের কার্ভ দেখায়, ঠিক আছে? অ্যাবসর্বেন্স ভার্সেস ওয়েভলেন্থ। এই যে মাথায় যেটা থাকে, এই যে মাথাটাকে আমরা বলি হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো, ডয়টেরিয়াম বা টাংস্টেন ল্যাম্প
deuterium or tungsten lamp is allowed to pass through a filter into a monochromator. And after that, this light is allowed to pass through a sample. After that, we look at the data with the help of the computer. And we look this type of data. And here is the peak. And we call this UV absorption peak. UV absorption peak. This is actually UV visible spectrophotometer. And we look at the data at the computer. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো 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 না স্যার প্রবলেম নেই। আমার কি টাওয়ারে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। So deuterium and tungsten lamp is allowed to is filtered and passed through a monochromator. And after that, it is passed through a sample. After passing through a sample, we'll look at this data. So this is nothing but A is nothing but absorbance, and it is nothing but lambda means wavelength of light. Just look at the curve. This is actually the curve, and every curve has a peak. Every curve has a peak, and we call this UV absorption peak. কারো কোনো প্রবলেম আছে? And this is UV visible spectrophotometer, and this is computer through which we can look at the data. বল কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বল। না স্যার প্রবলেম নেই। আর কি কি ব্যবহার করা হয় আমরা একটু আগেই দেখালাম যে ম্যাগনেটিক স্টিয়ারার ব্যবহার করা হয়। আর ওই যে বিকারের মধ্যে যেটা রাখবো তার নাম হচ্ছে মানে যেটা দিয়ে নাড়াবো সেটা হচ্ছে ম্যাগনেটিক বিট। ঠিক আছে, আমরা এর উপর রেখে মানে এই জিনিসটার উপর ওই যে বিকারটা সেটাকে রেখে এইটা দেবো, এইটা নাড়ানোর কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক স্টিয়ারার। এবং কোনটা নাড়াবার কাজে ব্যবহার করা হয়? এই ম্যাগনেটিক বিটটা। আর স্পেকট্রোফোটোমিটারে কোনটা ব্যবহার করবো? এই যে গ্লাস ভায়ালটা। So magnetic bead is used for taking. We will run the magnetic stirrer with hot plate for 15 minutes, and magnetic bead is used for shaking. And this is the gas vial. It is used to keep the sample in the spectrophotometer. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো, না স্যার প্রবলেম নেই। নেক্সট এবার আমরা ভ্যালু গুলো নিচ্ছি। যে 1% টি সলিউশন নিলে তার অ্যাবজর্পশন স্পিডটা মোটামুটি দেখা হচ্ছে 530 ন্যানোমিটার। 5% টি সলিউশন নিলে তার অ্যাবজর্পশন স্পিডটা মোটামুটি দেখা হচ্ছে 550 ন্যানোমিটার। এবং 10% টি সলিউশন নিলে দেখা যাচ্ছে 563 ন্যানোমিটার। If we take 1% tea solution, the absorption peak will appear at 530 nanometer. And if we take 5% tea solution, the absorption peak will appear at 550 nanometer. And if we take 10% solution, the absorption peak will appear at 563 nanometer. So what happens? If we increase the concentration of the tea, bolo, concentration of the tea বাড়লে কি বাড়ছে? দেখো এটা কি বাড়ছে? বলো এটা কি বাড়ছে? যদি টি এর কনসেন্ট্রেশনটা বাড়াও তাহলে কি বাড়ছে স্যার? কি বাড়ছে? অ্যাবজর্পশনটা স্যার। অ্যাবজর্পশনটা ঠিক বাড়লে ন্যানোপার্টিকেলের সাইজটা বাড়বে। তাহলে 1% টি সলিউশন কত পিক দেখাচ্ছে? 530 ন্যানোমিটার। 5% টি সলিউশন দেখাচ্ছে 550 ন্যানোমিটার। 10% টি সলিউশন দেখাচ্ছে 563 ন্যানোমিটার। তাহলে যত তোমার টি সলিউশনের কনসেন্ট্রেশনটা বাড়ছে তত কি হচ্ছে? অ্যাবজর্পশন পিকটা বাড়ছে, এবং অ্যাবজর্পশন পিক বাড়লে কি হচ্ছে? ন্যানো পার্টিকেলের সাইজটাও বাড়ছে। খুব সিম্পল। তো
if we increase the concentration of the T, what happens? The UV absorption peak. So just see 1% T solution shows absorption peak as 530 nanometer, 5% T solution shows absorption peak at 550 nanometer, and 10% T solution shows absorption peak as 563 nanometer. So if we increase the concentration of the T, what happens? The absorption peak also increases. Value of the absorption peak also increases. And as a result, the size of the nanoparticle increases. বলো কারো কোনো প্রবলেম আছে? তাহলে চায়ের যত কনসেন্ট্রেশন বাড়বে তত কি হবে? অ্যাবজর্পশন পিকটা বাড়বে, এবং অ্যাবজর্পশন পিক বাড়লেই আমরা কি বলবো? ন্যানোপার্টিকেলের সাইজটাও বাড়বে। বলো কারো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। না স্যার প্রবলেম নেই। If we increase the concentration of the T, what happens? The absorption peak increases, and absorption peak increases means the size of the nanoparticle also increases. বলো কোনো প্রবলেম আছে? So what is the conclusion? তত এর কনসেন্ট্রেশন বাড়বে তত ইউভি অ্যাবজর্পশন পিকটা বাড়বে, এবং এর সাথে আরেকটা কথা দিয়ে দেবে, the size of the nanoparticle increases. এটাই হচ্ছে কনক্লুশন। The UV absorption peak increases, the concentration of the T extract increases, and the size of the nanoparticle also increases. এটা আমি লিখে দেবো। বলো কোনো প্রবলেম আছে এই প্র্যাকটিক্যালটা? এবার তাহলে ভিডিওতে যাব। বলো কোনো প্রবলেম আছে? হ্যালো? না স্যার প্রবলেম নেই। একবার দাঁড়াও। এবার দেখে নিন স্লাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, লাস্টের স্লাইড দুটো। দেখো কারো কোনো প্রবলেম নেই তো? বলো প্রবলেম থাকলে বলো কিন্তু। না স্যার। তাহলে এবার আমরা ভিডিওতে যাব। গোপাল আজ কে কে অ্যাবসেন্ট রে? ওই দুজন 38 আর 42 স্যার। জানি তো, ওই দুজন ছাড়া কেউ হবে না। ওদের বলে বলে আমি ফেড আপ হয়ে গেছি, আর বলি না। এরপর নম্বর কম পেলে বলবে স্যার নম্বর কম দিয়েছে, বলে বলে ফেড আপ হয়ে গেছি, আর বলি না, মুখ ভোতা হয়ে গেছে। ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে প্রথম থেকে কি হলো হঠাৎ আজকে? দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, থেকে আবার রিশেয়ার করি। ভালো আসছে না ভয়েসটা দেখলাম। By 400 mg of tea powder, transfer to 50 ml conical flask.
transfer this tea powder into 50 ml conical flask. Before the experiment, wash all glassware by using aqua regia. Rinse with distilled water. To this, add magnetic steel bar. Place the conical flask on stirrer. To this, add 24 ml of deionized water. Stir the solution vigorously after 15 minutes. Stop stirring after 15 minutes. Filter the solution by using Walkman filter paper. Take 5 ml reaction wire. To this, add magnetic bead. Take 1 ml of tea extract into reaction wire. Tea extract act as a reducing and stabilizing or capping agent for auric chloride. Add 16 microliters of 0.1 molar gold solution at 4 intervals of 4 microliters. Change in color shows formation of nanoparticles. After 15 minutes, stop the stirring. Take 500 microliters of nanoparticles to UV cuvette. Make up to 1 ml. Mix the solution. Before taking UV, record the UVB spectrum from 480 nanometers to 800 nanometers. Check lambda max or lambda max in analyze. For this spectrum, 559 point. This spectrum lambda max is 559.99 nanometers. Compare this lambda max value with the literature value. This is surface plasmon resonance spectra for gold nanoparticle. Okay. Compare this lambda max value with the literature value. After that, calculate the size of gold nanoparticle. Compare this lambda max value with the literature value. To calculate average diameter of synthesized gold nanoparticle, from the graph, average diameter of this gold nanoparticle is 90 nanometers.
তার আরেকটা ভিডিও দিচ্ছি, আরেকটা ভিডিও দিচ্ছি। ভয়েসটা একটু কাটা কাটা না গোপাল? ভয়েসটা একটু কাটা কাটা না? হ্যাঁ স্যার, একটু কেটে কেটে গেছে। হ্যাঁ স্যার। শেয়ার করি। দাঁড়া। Nanoparticles often exhibit different characteristics from the bulk form of the element because of their size and greater surface area to volume ratio. Color changes at the nanoscale directly relate to the size of the nanoparticle, a characteristic that is particularly evident in the synthesis of gold nanoparticles. This experiment aims first to make gold nanoparticles in solution. We call this colloidal gold. Then to demonstrate how a laser beam is used to test for their presence. And finally, to demonstrate how increasing the size of the nanoparticle changes its color. The solutions and equipment are 20 ml of gold hydrogen tetrachloride solution, 2 ml of sodium citrate solution, 1 ml of sodium chloride solution, distilled water, magnetic stirrer and hot plate combination. A nanoparticle has a diameter of 10 to 100 nanometers and is made up of a cluster of atoms. Now let's make some nanoparticles. We'll start by adding 20 ml of the gold solution to the conical flask. We'll heat this solution until it boils, which usually takes 4 to 5 minutes. We will just keep it stirring to ensure it heats evenly. Please note the watch glass on top of the conical flask. It's there to prevent the solution evaporating as it heats. Once it boils, we'll remove the watch glass and add the citrate solution. Okay, it's boiling. Leave the stirrer on and add 2 ml of sodium citrate, which facilitates a chemical reaction and produces uniformly sized particles. Now we turn off the heat. You can see the color change. It's gone from light gold through a blue color phase. As we continue stirring, you can see the color change again to bright red. The red color indicates that we have produced nano-sized gold particles of around 10 to 20 nanometers in diameter, or colloidal gold. That is, gold nanoparticles suspended in solution. This is the chemical equation for the redox reaction, where gold ions react with citrate ions to form gold atoms. As well as acting as a reducing agent in producing the gold atoms, citrate ions act as a shielding agent wrapping around the cluster of atoms which constitute the nanoparticles. This creates an electrostatic sheath around each nanoparticle, which prevents agglomeration and stabilizes the particles in solution. How do we know the nanoparticles are present? Let's look at the prepared nano gold solution.
First, remove the red solution from the stirrer. Allow it to cool and then transfer some of this solution into a test tube. Pour distilled water and gold chloride solution into 2 other test tubes. So, our solutions are distilled water on the left, gold solution, our original solution, nanoparticles of gold on the right. We now shine a red laser beam through each of the test tubes to find out which, if any, contains gold nanoparticles. Remember, gold nanoparticles are a colloid. We can't see them, but we can usually detect them by the way they react to light. If we shine this beam through the test tube with distilled water, you'll see its entry and exit points, that's all. There is no visible passage of light. If we shine it through the original gold chloride solution, we get the same result. No passage of light. It's just a bright spot on either side. Now we'll shine our red laser through the test tube we hope has the gold nanoparticles. What you see now is the passage of light as a red beam from one side of the test tube to the other. The suspended nanoparticles are reflecting and scattering the light as it passes through the solution, a response known as the Tyndall effect. We have indeed produced gold nanoparticles and have just confirmed their presence. We will now increase the size of the nanoparticles and observe how that impacts on their color. Here in the test tube holder are 2 samples of the particles we've just produced. We will add to one of the test tubes a few drops of sodium chloride solution, shake it and observe the results. What we now see is a darker solution in the left-hand test tube. By adding sodium chloride to the original gold nanoparticles, we've caused the particles to increase in size, which affects the way they reflect light and therefore changes their observed color. Adding sodium chloride disturbs the electrostatic sheath around each nanoparticle, resulting in positive attraction between nanoparticles, agglomeration, and therefore particles larger than 20 nanometers. So we have not only created gold nanoparticles, we have created nanoparticles of different sizes and observed how their size determines their color. That concludes our experiment. We have shown how to produce gold nanoparticles, how to confirm their presence, and how to exploit some of their behaviors. আগেরটা আরেকবার দেখার চেষ্টা করি। আগেরটা খুব ভালো হলো না। আগেরটা আরেকবার দেখি। টাইম তো আছে। কেন ভালো হলো না দেখতে তো হবে। আগেরটা আরেকবার করিয়ে ছেড়ে দিচ্ছি। Nanoparticles by using TX. দাঁড়া, কিছু একটা গন্ডগোল আছে জানিস তো, মনে হচ্ছে। ছোট হয়ে যাচ্ছে দাঁড়া। We are going to synthesize gold nanoparticles by using TX. Weigh 400 mg of tea powder, transfer to 50 ml conical syringe.
transferred this tea powder into 50 ml conical flask. Before the experiment, wash all glassware by using aqua regia. Rinse with distilled water. To this, add magnetic stirrer. Place the conical flask on stirrer. To this, add 24 ml of deionized water. Stir the solution vigorously up to 15 minutes. Stop stirring after 15 minutes. Filter the solution by using Walkman filter paper. Take 5 ml reaction wire to this and magnetic field. Take 1 ml of tea extract into reaction wire. Tea extract act as a reducing and stabilizing or capping agent for auric chloride. Add 16 microliters of 0.1 molar gold solution at 4 intervals of 4 microliters. Changing color shows formation of nanoparticles. After 15 minutes, stop the stirring. Take 500 microliters of nanoparticles to UV cuvette. Heat up to 100. Mix the solution. Before taking UV, record baseline. Record the UV from 180 nanometers to 800 nanometers. Check lambda max or lambda SPR in analyze. For this spectrum, 559 point. This spectrum, lambda max is 559.99. Compare the lambda max value with the literature value. This is surface plasmon resonance spectra for gold nanoparticle. Okay. Compare this lambda max value with the literature value. After that, calculate the size of gold nanoparticle. Compare this lambda max value with the literature value. To calculate average diameter of synthesized gold nanoparticle, from the graph, average diameter of this gold nanoparticle is 90 nanometer.
আছে, কে কে অ্যাবসেন্ট রে? স্যার 38 আর 42